চলে এসেছি বন্ধুরা নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে, ইতিহাসের প্র্যাকটিস সেট। মোগল সাম্রাজ্য থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকের এই প্র্যাকটিস সেটে। তোমরা এই 20টি প্রশ্নের মধ্যে কতগুলো অ্যান্সার করতে পারছো দেখো। যদি হচ্ছে কিনা যে 80% অ্যাবাভ অ্যান্সার করতে পারো তাহলে অবশ্যই তোমাদের প্রস্তুতি ভালো জায়গায় আছে, আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এবং যদি তার চেয়ে বেশি করতে পারো তাহলে আরও ভালো, গুড। কিন্তু যদি 80% কম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে আরও ভালো করে পড়াশোনা করতে হবে। চলো দেখে নেওয়া যাক। আর প্রথম প্রশ্ন হলো, দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি আলাউদ্দিন, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি ফিরোজ শাহ তুগলক। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলাউদ্দিন। আলাউদ্দিন অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। আর পরবর্তী প্রশ্ন হলো, কোন গ্রন্থে গিয়াসউদ্দিন তুগলকের সিংহাসন লাভের বর্ণনা আছে? কোন গ্রন্থে গিয়াসউদ্দিন তুগলকের সিংহাসন লাভের বর্ণনা আছে? অপশান এ তুগলকনামা, অপশান বি তাজ উল মাসির, অপশান সি চাচনামা, অপশান ডি তারিক ই গাজিদ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তুগলকনামা। তুগলকনামা গ্রন্থে গিয়াসউদ্দিন তুগলকের সিংহাসন লাভের বর্ণনা দেওয়া আছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন গ্রন্থ সৈয়দ বংশের রাজত্বকাল বিষয়ক তথ্য প্রদান করে? কোন গ্রন্থ সৈয়দ বংশের রাজত্বকাল বিষয়ক তথ্য প্রদান করে? অপশান এ তারিক ই ফিরোজ শাহী, অপশান বি তারিক ই মুবারক শাহী, অপশান সি ফতোয়া উস সালাতিন, অপশান ডি তাজ উল মাসির। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তারিক ই মুবারক শাহী। তারিক ই মুবারক শাহী গ্রন্থে সৈয়দ বংশের রাজত্বকাল বিষয়ক তথ্য প্রদান করা আছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোন শাসকের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন? নিম্নের কোন শাসকের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন? অপশান এ জামোরিন, অপশান বি আলাউদ্দিন, অপশান সি ফিরোজ শাহ তুগলক, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জামোরিন। জামোরিনের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আব্দুর রাজ্জাক কোন দেশীয় পর্যটক ছিলেন? আব্দুর রাজ্জাক কোন দেশীয় পর্যটক ছিলেন? অপশান এ পারস্য, অপশান বি ইতালি, অপশান সি পর্তুগাল, অপশান ডি চীন। আব্দুর রাজ্জাক ছিলেন পারস্য দেশের পর্যটক, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। চৈনিক পর্যটক মা হুয়ানের রচনায় কোন শতকের বাংলার প্রাকৃতিক সম্পদ বিষয়ক তথ্য পাওয়া যায়? অপশান এ দ্বাদশ, অপশান বি ত্রয়োদশ, অপশান সি চতুর্দশ, অপশান ডি পঞ্চদশ। চৈনিক পর্যটক মা হুয়ানের কোন শতকের রচনা থেকে আর কি বাংলার প্রাকৃতিক সম্পদে পাওয়া যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি পঞ্চদশ। পঞ্চদশ শতকের বাংলার প্রাকৃতিক সম্পদের বিষয়ক তথ্য পাওয়া গেছিল মা হুয়ানের রচনায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মার্কো পোলো কোন দেশীয় পর্যটক ছিলেন? মার্কো পোলো কোন দেশীয় পর্যটক ছিলেন? অপশান এ পারস্য, অপশান বি ইতালি, অপশান সি চীন, অপশান ডি পর্তুগাল। মার্কো পোলো কোন দেশীয় পর্যটক ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান বি ইতালি। ইতালি হলো সঠিক উত্তর, অর্থাৎ মার্কো পোলো ছিলেন ইতালি দেশীয় পর্যটক। আর পরবর্তী প্রশ্ন হলো, আরবরা কবে মুলতান জয় করেছিলেন? আরবরা কবে মুলতান জয় করেছিলেন? অপশান এ 713, অপশান বি 712, অপশান সি 719, অপশান ডি 709। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 712 খ্রিস্টাব্দে আরবরা মুলতান জয় করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? আলবতগিন, সুবক্তগিন, মোহাম্মদ বিন কাসেম, তৈমুল হক। সুলতান মাহমুদের পিতার নাম ছিল অপশান বি সুবক্তগিন, অর্থাৎ সুবক্তগিন হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কে ইয়ামিন উদ্দৌলা উপাধিতে ভূষিত হয়েছিলেন? কে ইয়ামিন উদ্দৌলা উপাধিতে ভূষিত হয়েছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি কুতুবুদ্দিন আইবক, অপশান সি মাহমুদ, আর অপশান ডি মোহাম্মদ ঘুরি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ইয়ামিন উদ্দৌলা উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোনটি মাহমুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল না? কোনটি মাহমুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল না? ধর্মান্তর লুণ্ঠন, ইসলামের প্রচার, গজনীর সমৃদ্ধি, না ভারত বিজয়? এক্ষেত্রে আমরা সবাই জানি যে মাহমুদ যা কিছু এখান থেকে লুট করতো তা নিজের দেশে গিয়ে সমৃদ্ধি বা উন্নতির জন্য কাজে লাগিয়ে দিত, অর্থাৎ ভারত বিজয় তার লক্ষ্য ছিল না। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি ভারত বিজয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত ছিল? যদিও প্রশ্নটি খুব সঠিক, এই সহজ এবং বারবারই পরীক্ষায় প্রশ্ন, এই তরাইনের যুদ্ধ, পানিপথের যুদ্ধ থেকে প্রশ্ন এসেই থাকে। পিএসসি খুব এগুলোকে লাইক করে। তাহলে তাই তরাইনের যুদ্ধ প্রথম সংঘটিত ছিল 1191 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1193, 1194 খ্রিস্টাব্দে। আমরা প্রত্যেকেই জানি প্রথম যে তরাইনের যুদ্ধ হয়েছিল তা হলো 1191 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ হয়। তাতে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় এবং নিজের দেশে চলে যায়, এবং পরবর্তীকালে বা পরের বছরই যে যুদ্ধ সংঘটিত ছিল তা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তো তৃতীয় প্রশ্ন হলো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল 1027 খ্রিস্টাব্দে, 1191, 1192 না 1193 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1192 খ্রিস্টাব্দে। এই বছর মোহাম্মদ ঘুরি জয়লাভ করে এবং ভারতে তথা দিল্লির দখল নিজের হাতে নিয়ে নেয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কাকে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি মোহাম্মদ ঘুরি, অপশান সি সুলতান মাহমুদ, অপশান ডি ইলতুৎমিশ। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তারও আগে আরবরা 712 খ্রিস্টাব্দে হিন্দুদের জয় করেছিল, কিন্তু পাকাপাকিভাবে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলতে গেলে মোহাম্মদ ঘুরিকেই বোঝানো হয়। যদিও তিনি তার দেশে ফিরে গিয়েছিলেন এবং কুতুবউদ্দিন আইবককে এই দেশে হচ্ছে কিনা যে শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মোহাম্মদ ঘুরি। সুলতান মাহমুদের শেষ ভারত অভিযান হয়েছিল কত খ্রিস্টাব্দে? সুলতান মাহমুদের শেষ ভারত অভিযান হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান এ 1000 খ্রিস্টাব্দে, অপশান বি 1017 খ্রিস্টাব্দে, অপশান সি 1012 খ্রিস্টাব্দে, অপশান ডি 1027 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1027 খ্রিস্টাব্দে। 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের শেষ ভারত অভিযান হয়েছিল। আর পরবর্তী প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরির শেষ অভিযান কত খ্রিস্টাব্দে হয়েছিল? মোহাম্মদ ঘুরির শেষ অভিযান ভারত অভিযান কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1201, 1192, 1206 এবং 1200 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরির শেষ ভারত অভিযান হয়েছিল 1206 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। কোন অঞ্চলের বিদ্রোহ দমনের জন্য মোহাম্মদ ঘুরি শেষবার ভারত আক্রমণ করেছিল? কোন অঞ্চলের বিদ্রোহ দমনের জন্য মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে শেষবার ভারত আক্রমণ করেছিল? অপশান এ লাহোর, অপশান বি পেশোয়ার, অপশান সি পাঞ্জাব, অপশান সি সিন্ধু, অপশান ডি পাঞ্জাব। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ পাঞ্জাব অঞ্চলের বিদ্রোহ দমনের জন্য শেষবার 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন বা অভিযান করেন এবং এই 1206 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরি কত সালে মারা যান? মোহাম্মদ ঘুরি কত সালে মারা যান? 1203, 1237, 1206 এবং 1201 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। আর পরবর্তী প্রশ্ন হলো, কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন নরপতি বলে ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে? আমরা প্রত্যেকেই জানি 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর দিল্লির সিংহাসনে বসেছিলেন কুতুবউদ্দিন আইবক, তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক। কিন্তু তিনি নিজেকে স্বাধীন নরপতি হিসেবে ঘোষণা করেছিলেন তার কিছুদিন পরে, অর্থাৎ 1206, 1296, 1208 না 1210 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1208 খ্রিস্টাব্দে। 1208 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন নরপতি বলে ঘোষণা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কুতুবউদ্দিন আইবক কবে সুলতান উপাধি ধারণ করেন? কুতুবউদ্দিন আইবক কবে সুলতান উপাধি ধারণ করেন? 1206 খ্রিস্টাব্দে, 1208 খ্রিস্টাব্দে, 1210 খ্রিস্টাব্দে না 1296 খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1208 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1208 খ্রিস্টাব্দে যখন নিজেকে স্বাধীন নরপতি হিসেবে ঘোষণা করেছিল তখনই তিনি নিজেকে সুলতান হিসেবে বর্ণনা বা ঘোষণা করেছিলেন। কারণ তার আগে পর্যন্ত তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির দাস, প্রিয় দাস। তাকে দিল্লির অধিকার দিয়ে বা শাসনভার দিয়ে তিনি নিজের দেশে ফিরে গিয়েছিলেন, কিন্তু 1206 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর তার 4 সেনাপতির মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চল তথা রাজ্য ভাগ হয়েছিল। তাই দিল্লিতে পেয়েছিলেন কুতুবউদ্দিন আইবক এবং তিনি 1208 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে নিজেকে স্বাধীন নরপতি হিসেবে ঘোষণা করেন এবং সুলতান উপাধি ধারণ করেন এবং দাস বংশের প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। যদি একটু ভিডিওটি ভালো লাগে এবং তোমার প্র্যাকটিসে যদি একটু সাহায্য করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।